আসসালামু আলাইকুম। খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের MBA ফাইনাল কোর্সের স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সালোয়া বিনতে হোসেন, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি আজকের ক্লাসটি আমরা ভালোভাবেই উপভোগ করতে পারবো। তোমরা আমার সাথে থাকবে এবং উপকৃত হবে। শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার বিষয় অধ্যায় 4 থেকে বৈদেশিক বিনিময় বাজার, ফরেন এক্সচেঞ্জ মার্কেট। আমি আবারও বলছি, আমাদের আজকের আলোচনার বিষয় হবে অধ্যায় 4 বৈদেশিক বিনিময় বাজার, ফরেন এক্সচেঞ্জ মার্কেট। আমি গত ক্লাসে এখান থেকে তোমাদেরকে কিছু শর্ট কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদেরকে এখান থেকে কিছু ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন আলোচনা করব। আমার কাছে যেগুলো পরীক্ষার জন্য এবং তোমাদের জন্য, বিশেষ করে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আমি সেই প্রশ্নগুলো আলোচনা করব। তো এক নজরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের আজকের যে আলোচনায় থাকবে প্রশ্নগুলো, সেগুলো তোমরা একটু দেখে নাও। আমি ক বিভাগ থেকে তোমাদের প্রশ্ন রেখেছি। প্রত্যক্ষ বিনিময় হার কি? পরোক্ষ বিনিময় হার কি? অনুকূল লেনদেনের ভারসাম্য বলতে কি বুঝো? বাণিজ্য নীতি কিভাবে পরিচালিত হয়? বিশেষ উত্তোলন ক্ষমতা কি? এবং খ এবং গ বিভাগ থেকে তোমাদের জন্য আমি অল্প কিছু প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন, বৈদেশিক বিনিময় বাজার বলতে কি বোঝায় অথবা কি বুঝো? 2 নম্বর প্রশ্ন, বৈদেশিক বিনিময় বাজারের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বৈদেশিক বিনিময় বাজারের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। তো আজকে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিয়েছি, এই প্রশ্নগুলোই আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো চলো আমরা ক্লাসে চলে যাই। ক বিভাগ থেকে আমি তোমাদেরকে যে কোশ্চেনগুলো দিয়েছি, সেই কোশ্চেনগুলো আমি একটু আলোচনা করি। কোশ্চেন সম্পর্কে আমরা একটু জানি। আমাদের প্রথম প্রশ্ন, প্রত্যক্ষ বিনিময় হার কি? প্রত্যক্ষ বিনিময় হার নির্ধারণের ক্ষেত্রে বিদেশি মুদ্রাকে স্থির এবং দেশীয় মুদ্রাকে পরিবর্তনশীল হিসেবে ধরা হয়। আমি আবার বলছি, প্রত্যক্ষ বিনিময় হার নির্ধারণের ক্ষেত্রে বিদেশি মুদ্রাকে স্থির এবং দেশীয় মুদ্রাকে পরিবর্তনশীল হিসেবে ধরা হয়। উদাহরণ হিসেবে যদি আমরা বলি, যেমন ধরো মার্কিন ডলারের বিনিময় হার যদি 72 টাকা হয়, তাহলে এক্ষেত্রে মার্কিন ডলার স্থির আর দেশীয় মুদ্রা হবে পরিবর্তনশীল প্রকৃতির। অর্থাৎ এখানে বলা হয়েছে যে মার্কিন ডলার যদি কিছু নির্দিষ্ট সময় কাল পর্যন্ত 70, 72 বা 75 এই জায়গায় স্থির থাকে, তাহলে এখানে প্রত্যক্ষ বিনিময় হার সংগঠিত হবে। সেক্ষেত্রে দেশীয় মুদ্রার হার অবশ্যই পরিবর্তনশীল থাকতে হবে। অর্থাৎ 70 থেকে 75 টাকার মধ্যে আমাদের দেশীয় মুদ্রার বিনিময়যোগ্য বা বিনিময়শীল অবস্থা থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের দ্বিতীয় প্রশ্ন, পরোক্ষ বিনিময় হার কি? পরোক্ষ বিনিময় হার হলো এমন এক পদ্ধতি যে ক্ষেত্রে বিনিময় হার দেশীয় মুদ্রার স্থির এককের সাথে বিদেশি মুদ্রার পরিবর্তনশীল এককের মধ্যে নির্ধারিত হয়ে থাকে। অর্থাৎ প্রত্যক্ষ বিনিময়ের হার যেটা আমি বলেছি তার চেয়ে এটা বিপরীত। অর্থাৎ এখানে পরোক্ষ বিনিময় হারের ক্ষেত্রে এমন এক পদ্ধতি বিনিময় করা হয় যেখানে দেশীয় মুদ্রার মান স্থির এককের সাথে নির্ধারিত হবে আর বিদেশি মুদ্রা অপরিবর্তনশীল অবস্থায় বিরাজ করবে। আমাদের 3 নম্বর প্রশ্ন, ক বিভাগ থেকে, অনুকূল লেনদেনের ভারসাম্য বলতে কি বুঝো?
দৃশ্যমান এবং অদৃশ্যমান রপ্তানির মোট মূল্য আমদানির মোট মূল্যের চেয়ে বেশি হলে তাকে বলা হয় অনুকূল লেনদেনের ভারসাম্য, যেটাকে আমরা বলি ফেভারেবল ব্যালেন্স অফ পেমেন্ট। অর্থাৎ মোট পাওনা যা রপ্তানির মাধ্যমে অর্জিত, সে মোট পাওনা অপেক্ষা মোট দেনা যা আমদানি বরাদ্দ পরিশোধিত কম হলে অনুকূল লেনদেনের ভারসাম্য পরিলক্ষিত হয়। আমি এতক্ষণ যেটা বললাম সেটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আমি সাধারণভাবে বলে দিচ্ছি। আমাদের দেশের যে পণ্য আমরা কি করি, রপ্তানি করি, যেমন আমরা গার্মেন্টস শিল্পের কথা বলতে পারি যে আমাদের দেশে আমরা গার্মেন্টস শিল্প বস্ত্র শিল্প আমরা রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করছি। সের পাশাপাশি আমরা যেটা সিলভার গোল্ড বলি, সেটা কি বাংলাদেশের চিংড়ি মাছ, এগুলো রপ্তানি করে আমরা কি করতেছি, প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি, অর্থাৎ ফেভারেবল ব্যালেন্স অফ পেমেন্ট আমরা পাচ্ছি। কিন্তু যখন আমরা আমদানি করব, আমদানি করার ক্ষেত্রে আমাদের কত কিছু, যেমন আমাদের লৌহ আমদানি করতে হয়, কয়লা আমদানি করতে হয়, সিরামিক আমদানি করতে হয়, এরকম অনেক জিনিস আছে আমদানি করতে হয়। তখন যদি দেখা যায় রপ্তানির চেয়ে আমদানির অবস্থা অনুকূল হয়, সেক্ষেত্রে একটা ভারসাম্যের প্রভাব পরিলক্ষিত হয়। কিন্তু যদি দেখা যায় যে আমরা যা রপ্তানি করলাম এবং যা আমদানি করলাম সমান সমান হয়, তখন সেখানে দেখা যায় যে অনুকূল লেনদেনের ভারসাম্য বজায় থাকে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের 4 নম্বর প্রশ্ন ছিল বাণিজ্য নীতি কিভাবে পরিচালিত হয়। বাণিজ্য নীতি কিভাবে পরিচালিত হয়? বাণিজ্য নীতি সাধারণত কোটা, শুল্ক, মুদ্রার অবমূল্যায়ন, বিনিময় হার নিয়ন্ত্রণ ইত্যাদির মাধ্যমে বাণিজ্য নীতি পরিচালিত হয়ে থাকে। আমি আবারও বলছি, কোটা, শুল্ক, মুদ্রার অবমূল্যায়ন, বিনিময় হার নিয়ন্ত্রণ ইত্যাদির উপর নির্ভর করেই বাণিজ্য নীতি পরিচালিত হয়ে থাকে। সাধারণত 1924 সাল পর্যন্ত এ পদ্ধতি বিরাজ করছে। 1924 সাল থেকে এ পর্যন্ত কাল এই নীতি বিরাজ করে আসছে। আমাদের 5 নম্বর প্রশ্ন, বিশেষ উত্তোলন ক্ষমতা কি? আন্তর্জাতিক তারল্য রক্ষায় ব্রেটন উডস পদ্ধতি তীব্র ডলার সংকটের কারণে এক পর্যায়ে অচল হয়ে পড়ে। আমি তোমাদেরকে একটা ক্লাসে ব্রেটন উডস নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা আগের ক্লাসগুলো যদি আবার একটু দেখো তাহলে সেখানে দেখবে। তো সেজন্য আজকে আর আলোচনা করলাম না, শুধু আমি বলে দিচ্ছি যে আন্তর্জাতিক তারল্য রক্ষায় ব্রেটন উডস পদ্ধতি তীব্র ডলার সংকটের কারণে এক পর্যায়ে অচল হয়ে পড়ে। এরই প্রেক্ষিতে 70 শতকের শেষের দিকে আন্তর্জাতিক অর্থ তহবিল সদস্য দেশসমূহের ওভার ভারসাম্যের সমন্বয় সাধনে সহযোগিতার উদ্দেশ্যে বিশেষ উত্তোলন ক্ষমতা বা স্পেশাল ড্রয়িং রাইট ব্যবস্থা প্রচলন করে। তো শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। আগের সময় যে আমাদের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যে সদস্য দেশগুলো ছিল, তারা ব্রেটন উডস পদ্ধতিতে ডলারের সংকটের সমাধান করত। পরবর্তীতে এক পর্যায়ে বিভিন্ন দেশের ডলার অবস্থা অচল হয়ে পড়ে, অর্থাৎ অর্থনৈতিক অবস্থা একটা পর্যায়ে অচল হয়ে পড়ে। তখন ওই প্রেক্ষিতে 70 দশকের শেষের দিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যেটা ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড আমরা জানি, সেই তহবিল কি করে, কিছু সদস্য দেশসমূহের ভারসাম্যর সমন্বয় সাধন করার জন্য, বা তাদেরকে আমরা যদি একদম সহজ ভাষায় বলি, তাদেরকে সহযোগিতা করার জন্য, অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য একটা বিশেষ উত্তোলন ক্ষমতা
প্রচলন করে, সেটাকেই বলা হয় যে বিশেষ উত্তোলন ক্ষমতা, যেটাকে ইংরেজিতে বলা হয় স্পেশাল ড্রয়িং রাইট ব্যবস্থা। তো শিক্ষার্থীরা, আশা করি ক বিভাগের প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা চলো সরাসরি চলে যাই খ এবং গ বিভাগ থেকে তোমাদের যে আমি কোশ্চেন দিয়েছি সেই কোশ্চেনে। খ বিভাগ থেকে আমি তোমাদেরকে কোশ্চেন দিয়েছি, বৈদেশিক বিনিময় বাজার বলতে কি বোঝায়। তো আমাদের আজকের অধ্যায়ের নামই হচ্ছে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, অর্থাৎ বৈদেশিক বিনিময় বাজার। তো আমাদেরকে তো জানতেই হবে যে বৈদেশিক বিনিময় বাজার বলতে কি বোঝায়। আমি জানি তোমরা মাস্টার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তোমরা জানো যে তোমাদের ধারণা আছে বৈদেশিক বিনিময় বাজার সম্পর্কে। আমাদের আগের মতো যদি আমরা ইন্ট্রোডাকশনের মাধ্যমে ক্লাস করতাম, তাহলে আমি এখন তোমাদেরকে প্রশ্ন করতাম যে বলো তো বৈদেশিক বিনিময় বাজার বলতে কি বুঝো। তো আমার ধারণা তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার করতে পারবে। তারপরে যেহেতু আমাদের আজকে অনলাইন ক্লাস হচ্ছে, আমি তোমাদেরকে একটু আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। সাধারণ অর্থে ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে যেখানে ক্রেতা বা বিক্রেতারা একত্রিত হয় তাকে বলা হয় বাজার। আমরা বাজার বলতে সবাই জানি, তোমরা পড়ে আসছো অনার্সে, যে যেখানে একটি নির্দিষ্ট স্থান থাকে, ক্রেতা বিক্রেতা থাকে, একাধিক পণ্যের সমাহার থাকে এবং একটা নির্দিষ্ট পরিমাণ মূল্য দ্বারা ক্রেতা বা ভোক্তা পণ্যটি ক্রয়ে সামর্থ্য হয়, আগ্রহী হয় এবং সামর্থ্য হয়, সেই জায়গাটাকেই বা সেই বিষয়টাকেই বাজার বলা হয়। কিন্তু বৈদেশিক বিনিময় বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না। এক দেশের মুদ্রার সাথে অপর দেশের মুদ্রার বিনিময়ের লক্ষ্য নিয়ে বৈদেশিক বিনিময় বাজার গড়ে ওঠে। বৈদেশিক বিনিময় বাজারে ক্রেতা এবং বিক্রেতারা মুখোমুখি হবার প্রয়োজন হয় না। যা প্রয়োজন হয় তা হচ্ছে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের মধ্যে কার্যকর যোগাযোগ বিদ্যমান হয়। প্রকৃতপক্ষে একটি অদৃশ্য সত্তা থাকে। এক কথায় বলা যায়, যে বাজারে বিভিন্ন দেশের মুদ্রার ক্রয় বিক্রয় ঘটে তা হচ্ছে বৈদেশিক বিনিময় বাজার, এবং যে হারে দুটি দেশের মুদ্রার বিনিময় হয় তা হলো বিনিময় হার। আমরা সহজভাবে বলবো, আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে দুটি দেশের মধ্যে যে মুদ্রার আদান প্রদান হয়, সেই মুদ্রার আদান প্রদান সংক্রান্ত কার্যক্রমকেই বলা হয় বৈদেশিক বিনিময়। আমরা উদাহরণস্বরূপ যদি একটা সংজ্ঞা দেই, যেমন ধরো ঢাকায় বেঙ্গালুর ওয়েজ আর্নার্স শাখার স্বাক্ষরিক অর্থে ফরেন এক্সচেঞ্জ কেনা বেচা হতে দেখা যায়। এ বাজারে প্রবাসীদের পাঠানো কিংবা সাথে করে নিয়ে আসা ফরেন কারেন্সি নোট, ট্রাভেলার্স চেক ইত্যাদি লেনদেনের নিষ্পত্তি হয়। তাহলে এই বাজারকে আমরা ফরেন এক্সচেঞ্জ মার্কেট বলতে পারবো। তো শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। আমাদের দ্বিতীয় প্রশ্ন, বৈদেশিক বিনিময় বাজারের বৈশিষ্ট্য আলোচনা করো। বৈদেশিক বিনিময় বাজারের সংজ্ঞা আমরা জেনে গেলাম, এখন আমরা জানব বৈদেশিক বিনিময় বাজারের বৈশিষ্ট্য। বৈদেশিক বিনিময় বাজার হলো একটি দুর্লভ বাজার, কারণ তার নিজস্ব কিছু সক্রিয়তা রয়েছে, যা আলোচনা করার মাধ্যমে তোমরা বুঝতে পারবা। তো আমি তোমাদেরকে সংক্ষেপে একটু আলোচনা করে দিচ্ছি বৈশিষ্ট্যগুলো। বৈদেশিক বিনিময় বাজারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সর্বোচ্চ তারল্য সংরক্ষণের জন্য বিশ্বের সর্ববৃহৎ সাম্প্রদায়িক সর্বাধিক বেচাকেনার বাজার মাধ্যম হিসেবে ধরা হয়। আমি আবারও বলছি, সর্বোচ্চ তারল্য সংরক্ষণের জন্য বিশ্বের একটি সর্ববৃহৎ সাম্প্রদায়িক সর্বাধিক বেচাকিনা সম্পূর্ণ বাজারকেই বিবেচনা করা হয়। আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা বলতে পারি, এটা ভৌগোলিক সম্প্রসারণের ক্ষেত্রে একটি আকর্ষণীয় ক্ষেত্র। অর্থাৎ বৈদেশিক বিনিময়ের যে মাধ্যম,
এই মাধ্যমটা এই বিনিময় ফরেন এক্সচেঞ্জ মার্কেটের মাধ্যমে সৃষ্টি হয়, অর্থাৎ ভৌগোলিক একটা কেন্দ্রের সৃষ্টি হয়। 3 নাম্বার, এ বাজারের কার্যক্রম সার্বক্ষণিক শুধুমাত্র সাপ্তাহিক বন্ধ ব্যতীত হয়ে থাকে, অর্থাৎ প্রতিদিনই প্রতিক্ষণই এই বাজারের কার্যক্রম চলতে থাকে, শুধুমাত্র একটা নির্দিষ্ট আন্তর্জাতিক বন্ধ এখানে ঘোষণা করা হয়ে থাকে, সেটা একদিন 24 ঘন্টা বা ঘন্টা আওয়ার যেভাবেই তারা নির্ধারণ করে থাকে না কেন সেভাবেই হয়ে থাকে। 4 নাম্বার যদি আমরা বলি, এখানে বিভিন্ন উপকরণের কার্যক্রমের ফলে বিনিময় হার প্রভাবিত হয়, অর্থাৎ এখানে প্রবাসীরা কারেন্সি নিয়ে দেশে আসতে পারে অথবা কারেন্সি দেশে পাঠাতে পারে, অথবা পণ্য আমদানি অথবা রপ্তানির মাধ্যমেও বৈদেশিক বিনিময় হার বা বৈদেশিক বিনিময় বাজার গঠিত হতে পারে। 5 নাম্বার পয়েন্ট যদি আমরা বলি, অন্যান্য বাজারের স্থায়ী আয়ের সাথে এ বাজারের আয়ের তুলনা সহজ হয়। আমি আবারও বলছি, অন্যান্য বাজারের স্থায়ী আয়ের সাথে এ বাজারের আয়ের তুলনা সহজ হয়। 6 নাম্বার, মুনাফা নিশ্চিতকরণে লিভারেজের সহজ ব্যবহার হয়। 7 নাম্বার, এটা আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করে। এটা একটা সহজ কথা, তোমরা বুঝতে পারছো। একটি দেশের সাথে আরেকটি দেশের যত বেশি আমদানি রপ্তানি কার্যক্রম বা আমদানি রপ্তানি সম্প্রসারণ হবে, তত বেশি দেশের এবং বিদেশেরও উন্নয়ন সম্প্রসারিত হবে। 8 নাম্বার হিসেবে আমরা বলতে পারি, মুদ্রা রূপান্তরের মাধ্যমে বিনিয়োগের সহায়তা করে। মুদ্রা রূপান্তরের মাধ্যমে, যেহেতু এক দেশের মুদ্রা আরেক দেশের মুদ্রায় পরিণত হয়, সেক্ষেত্রে মুদ্রা রপ্তানি বা মুদ্রা রূপান্তরের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি পায়। 9 নাম্বার আমরা বলবো, এ বাজার আর্থিক প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করে, অর্থাৎ অর্থনৈতিক যে কার্যাবলী আছে, অর্থনৈতিক ক্ষেত্রে এ বাজার সরাসরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 10 নাম্বার, বৈদেশিক বিনিময় বাজারের কার্যক্রম অনেক বিস্তৃত থাকে, মানে অনেক লম্বা থাকে, অনেক ছড়ানো থাকে, অর্থাৎ বৈদেশিক বিনিময় বাজার যেহেতু এক দেশের সাথে আরেক দেশের লেনদেনের মাধ্যমে সংগঠিত হয়, অর্থাৎ এটা আন্তর্জাতিক মাধ্যমে সংগঠিত হয়, এখানে ভৌগোলিক একটা সীমা পরিসীমা পরিলক্ষিত হয়। সেই জন্য দেখা যায় যে বৈদেশিক বিনিময় বাজারের কার্যক্রম অনেক অনেক বেশি বিস্তৃত থাকে। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের সর্বশেষ যে প্রশ্ন 3 নাম্বার প্রশ্নে আমি বলেছি যে বৈদেশিক বিনিময় বাজারের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। তো আমার মনে হলো যে বৈদেশিক বিনিময় বাজার কিভাবে সৃষ্টি হয়েছে এই সম্পর্কে যদি আমাদের একটু অভিজ্ঞতা বা ধারণা থাকে, আমরা এই নিয়ে যদি একটু সংক্ষিপ্ত আলোচনা করি, তাহলে আমাদের জানা হলো এবং পরবর্তীতে পরীক্ষায় আসলে আমরা আলোচনা করতে পারবো, লিখতে পারবো। তো আমি সংক্ষেপে তোমাদেরকে একটু ইতিহাসটা বলে দিচ্ছি। বৈদেশিক বিনিময় বাজার, বৈদেশিক বিনিময়ের সূচনা লগ্নে বৈদেশিক বিনিময়ের ক্রয় বিক্রয়ের স্থানকে ব্রোচার বলে অভিহিত করা হতো। তোমরা যখন ইন্টারমিডিয়েটে তোমরা যখন পড়েছো যে ব্যাংকের যে সংজ্ঞা পড়েছো, সেখানে তোমরা পড়ে থাকবে ব্রোচার সম্পর্কে, তোমরা পড়ে আসবে, আমি জানি তোমরা জানো। তো বৈদেশিক বিনিময়ের সূচনা লগ্নে বৈদেশিক বিনিময়ের ক্রয় বিক্রয় স্থানকে ব্রোচার বলে অভিহিত করা হতো। ইতালিতে এ ধরনের বেশ কিছু ব্রোচার গড়ে ওঠে। 1700 শতাব্দী থেকে শুরু করে গত শতাব্দীর শেষ সময় পর্যন্ত এ ধরনের ব্রোচারের অস্তিত্ব দেখা যায়। গত শতাব্দী বলতে আমরা 19 শতককে ধরবো, 19 সালকে ধরবো। তো দেখা যায় এ সকল ব্রোচারে 3 মাস অন্তর অন্তর মেলা অনুষ্ঠিত হতো। এসব মেলায় আন্তদেশীয় দায়দানা বিনিময় বিলের মাধ্যমে নিষ্পত্তি করা হতো। পরবর্তীতে ইউরোপের বড় বড় বাণিজ্য কেন্দ্রে বৈদেশিক বিনিময় ব্যবসায়ের ডিলারগণ মিলিত হয়ে লেনদেন করতেন। এ ধরনের কেন্দ্রের মধ্যে সুপ্রসিদ্ধ ছিল লন্ডনের রয়্যাল এক্সচেঞ্জ, যেখানে ডিলারগণ সপ্তাহে 2 বার মিলিত হতো। আজকের আধুনিক বিশ্বে ডিলারগণ প্রতিদিনই বসে। আমরা উদাহরণস্বরূপ শেয়ার মার্কেটের কথা বলতে পারি।
গুলোর মাধ্যমে, বিভিন্ন অফিসগুলোর মাধ্যমে কোথায় কি, কোন জায়গায় কি লেনদেন হচ্ছে, কি শেয়ার বেচাকেনা হচ্ছে, ক্রেতাগণ বা ডিলারগণ, ক্রেতা বিক্রেতা বা ডিলারগণ সহজেই বুঝে নিতে পারছে। আধুনিক বিশ্বের এটাই হচ্ছে আমাদের বিশ্বায়নের মাধ্যমে আমরা এই আধুনিক বিশ্ব হাতের মুঠোয় পেয়েছি। এভাবে 1919 সাল পর্যন্ত মুক্তবাজার অর্থনীতিতে বিনিময় চলতে থাকতো বা চলতো। বর্তমানে বৈদেশিক মুদ্রা বাজারকে ওটিসি যেটাকে বলে ওভার দি কাউন্টার মার্কেট বলা হয়ে থাকে, কেননা এখানে অংশগ্রহণকারীদের প্রত্যক্ষভাবে উপস্থিত হতে হয় না। এখানে টেলেক্স, ইমেইল, সুইফট ইত্যাদির মাধ্যমে যোগাযোগের এক অনানুষ্ঠানিক ব্যবস্থা গড়ে উঠেছে। প্রকৃতপক্ষে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নের ফলে বর্তমানে বৈদেশিক বিনিময় বাজারের ব্যাপক উন্নতি হয়েছে। বর্তমানে পৃথিবীর বৃহত্তম মুদ্রা বাজার হলো লন্ডনের পরে নিউ ইয়র্ক, তারপর আমরা জানি টোকিও, তারপরে জুরিখ ও ফ্রাঙ্কফুর্টের নাম উল্লেখযোগ্য। তো শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলা যে প্রথম দিকে একটি মাত্র ব্রোচারের মাধ্যমে 3 মাসের মধ্যে লেনদেন হতো, 3 মাস পর পর লেনদেন হতো, আর এখন ঘরে বসে হাতের একটি ছোঁয়ার মাধ্যমে, সুইফটের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় বসেই বৈদেশিক বিনিময় বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে আমাদের আলোচনার যে বিষয় ছিল সেটা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবে সবাই, নিরাপদে থাকবে সবাই, সবার জন্য দোয়া করবে। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।